এমন একটা ব্যাপক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আমরা পারিবারিক জীবন থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দেখতে পাই। সুতরাং যখন আমরা নাটক লিখি, আমরা সেই পরিবর্তনকে কি ধরতে পারছি কিনা, সেই পরিবর্তনকে কি কোথাও আমাদের এই লেখার বিষয়বস্তুর মধ্যে আনছি কিনা, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আমার কাছে মনে হয়েছে, একটা ছোট্ট পরিসংখ্যান দিচ্ছি, 2014 সালে 50টির বেশি নাটক ঢাকা শহরের মঞ্চে নতুন নাটক হিসেবে এসেছে, এবং এই নাটকগুলোর মধ্যে হাতে আমি গুণে বলতে পারি 5 থেকে 6টি মৌলিক নাট্য রচনা, বাকি সব কোনো না কোনোভাবে অনুবাদ বা রূপান্তর। এই অনুবাদ রূপান্তর কোনো অর্থে খারাপ নয়, কিন্তু আমরা যারা নাট্য সাহিত্য চর্চা করি বলে ধারণা করি, তাদের জন্য এই বিষয়টি একটু মাথায় নেওয়া প্রয়োজন। এক বছরে 50টির অধিক নাটক নামলো, তার মধ্যে মাত্র 5 থেকে 6টি মৌলিক নাটক। এটা তো প্রশ্ন আমাদের জন্য হওয়া উচিত যে আমরা আসলে তাহলে কেন নতুন নাটক লিখছি না, বা লেখার ক্ষেত্রে আমাদের কোথায় সমস্যাগুলো তৈরি হচ্ছে। কন্টেন্টের জায়গায় আমার মনে হয়েছে যে আমরা যারা এখানে রামেন্দু মজুমদারের যে রচনা, তাতে যাদের নাম এসেছে বা যাদের নাট্যকর্মের কথা বলা হয়েছে, তাদেরকে তাদেরকে সহই বলতে চাই যে আমি কন্টেন্টের জায়গাটা দেখি যে আমি আসলে একজন নাট্যকার হিসেবে বা রচয়িতা হিসেবে আমি কোন রিয়ালিটির কথা বলতে চাইছি। আমরা পাশ্চাত্যধর্মী যে সাহিত্যের আলোচনা আছে, সেখান থেকে আমরা নানান রকম রিয়েলিজমের কথা জানি, সুরিয়ালিজমের কথা জানি, ম্যাজিক রিয়েলিজম নিয়ে আমাদের দেশে কাজ হচ্ছে। আমাদের দেশে কোনো কোনো নাট্যকার ম্যাজিক রিয়েলিজম নিয়ে কাজ করেছেন, নাসরিন জাহান করেছেন, উনি কথা সাহিত্যিক, মাসুম রেজা করেছেন। ফোর রিয়েলিজমের একটা অসাধারণ উদাহরণ আমরা দেখেছি সেলিম আল দীনের নিমজ্জনে, তিনি নিজেই এটাকে ফোর রিয়েলিজম বলেছেন। এছাড়া আমি আরেক ধরনের কাজ মনে করি, আমার পার্ট এটা, আপনারা একমত নাও হতে পারেন, আমার মনে হয়েছে একটা থার্ড ওয়ার্ল্ড রিয়েলিজম তৈরি আছে, আমরা দেখতে পাই বাংলাদেশে। এবং এই থার্ড ওয়ার্ল্ড রিয়েলিজমের মূল জায়গাটা আমার কাছে মনে হয় আমাদের লেখায় আমরা দুটো জায়গাকে বোধহয় থার্ড ওয়ার্ল্ড রিয়েলিজমে যারা লিখছেন তাদের কাছে মনে হয় আমার কাছে গুরুত্বপূর্ণ লাগে। সেটা একটা হচ্ছে ভায়োলেন্স, কারণ আমরা আমাদের যাপিত জীবনে এত বেশি ভায়োলেন্সের শিকার হই, সহিংসতার শিকার ও সহিংসতার মধ্যে থাকি, যে এই সহিংসতা আমাদের লেখার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে কারো কারো ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে আমি একজনের নাম উল্লেখ করতে চাই, তিনি মূলত একজন কবি, কিন্তু তিনি ভায়োলেন্স নিয়ে একটি নতুন ব্যাখ্যা সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন তার নাটকে। তার নাম চয়ন খায়রুল হাবিব। তার দুটো নাটক খুব গুরুত্বপূর্ণ, আমি জানি না এটা কতদূর পাঠকের কাছে এসেছে। আরও একটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা থার্ড ওয়ার্ল্ড রিয়েলিজম, যদি এটা বলি, আমি জানি না এটা আমি এটা এইমাত্র ব্যবহার করা শুরু করলাম, যে এক ধরনের ফ্রাস্ট্রেশন আছে, যে একটা ফাঁদে আটকা পড়া, এই ভূ রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ফাঁদে আটকা পড়া, যে যে সাহিত্য চর্চা করতে চাচ্ছে, একজন ফাঁদে আটকা পড়া আজকের বৈশ্বিক নাগরিক, তার যে বোধ, সে এই ভূ রাজনীতিতে সবচাইতে প্রান্তিক দেশগুলোর একটিতে অবস্থান করার কারণে তার যে বোধ, সেই ফাঁদে পড়া বোধ থেকেও এক ধরনের অ্যাবসার্ড রিয়েলিটির কাজ আমরা দেখেছি। আমরা এই কাজটা দেখছি শাহমান মৈশানের কাজের মধ্যে, দেখেছি বদিউজ্জামান আলমগীরের কাজে। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, ভায়োলেন্সকে কিভাবে আমরা আসলে মোকাবেলা করব, সেই জায়গায় একটা নতুন কাজের ধারা তৈরি হয়েছে, যেটা কিছুটা স্পেস কেন্দ্রিক, কিছুটা এবং এর ভেতরে কন্টেন্টের জায়গায় লেখক নিজেই পারফর্মার, এবং এখানে কোনো খুব প্রথাগত স্ক্রিপ্ট নেই। এই কাজগুলো আমরা ইদানিং গত 2 বছরে অনেক বেশি দেখেছি, যেটাকে অনেকে পারফর্মিং আর্ট বলছেন, নানাভাবে সংজ্ঞায়িত করছেন। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে স্পেসের ধারণাটিও পাল্টে যাচ্ছে, কোথায় আসলে মানে আমার নাটকটি মঞ্চায়িত করব। এই কথাটি বলতে বলতেই আমি দ্বিতীয় যে বিষয়টিতে যেতে চাই, আমি প্রথমে বলেছিলাম একটা হচ্ছে বিষয়বস্তু, দ্বিতীয়টি হচ্ছে অডিয়েন্স, তৃতীয়টি স্পেস। এবং এই ভর্তিতে নানা রকম মানুষের বসবাস, নানা শ্রেণীর। আমরা যদি একটু আগের ধারায় কথা বলি, আমরা একদিকে দেখছি খুবই পরিশ্রমী ক্রমবর্ধমান শ্রেণী, এবং এই 4 রকমের যে শ্রেণীগুলোকে আমরা দেখতে পাচ্ছি, তাদের কার জন্য আমি আসলে নাটকটি লিখছি, বা কাকে আমি আসলে আমার নাটকের বিষয়বস্তু হিসেবে বেছে নিচ্ছি, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এটা আমাদের মাথায় রাখা প্রয়োজন। এটা আমার মনে হয় যে আমাদের এখনকার নাট্য রচনায় আমরা যারা কাজ করছি, তাদের আসলে ভাবা এবং ভালোভাবে ভাবা খুব জরুরি।
তৃতীয় জায়গাটা হচ্ছে আমাদের স্পেসের প্রশ্ন। স্পেসের প্রশ্ন যখন আমি পড়ছিলাম রাবীন্দ্র মজুমদারের লেখাটি, তখন মনে হচ্ছিল যে আসলে যখন আমরা মিথ নিয়ে বা অন্য কিছু নিয়ে কাজ করছি, এখানে একটি প্রসেনিয়ামের মধ্যে সব আপাত দৃষ্টিতে মধ্যবিত্ত মানুষের সামনে একটি নাটককে উপস্থাপন করছি, এটাই তো নাটকের একমাত্র ফর্ম নয়। আমরা জানি সেলিম আল-দীন এবং তার যে ন্যারেটিভ স্টাইলের যে কথা এসেছে প্রবন্ধটিতে, সেটার সূত্রপাত যেখানে, সেই সূত্রটি কিন্তু ওইখান থেকে যে আমাদের নিজেদের জীবনে, আমাদের বেশিরভাগ মানুষের, তার মানে শ্রমজীবী গ্রামীণ মানুষের জীবনে কিন্তু নানান রকম পারফরমেন্স আছে, নানান রকম পারফরমেন্সের স্পেস আছে। তারা নিজেদের বাড়ির উঠোনেই সেই পারফরমেন্সগুলো করে থাকেন। সুতরাং আমরা এই প্রবন্ধের পরিসরে এবং আজকে এই সম্মেলনের পরিসরে মূলত আলোচনা করছি প্রসেনিয়াম ভিত্তিক যে নাট্যচর্চা বাংলাদেশে চালু আছে এবং কিছুটা গ্রুপ থিয়েটার ফেডারেশন ভিত্তিক, যদিও এখন গ্রুপ থিয়েটার ফেডারেশনের বাইরে প্রচুর নাটকের দল কাজ করছে, আমি নিজেই সেরকম একটি দলে কাজ করি। এটা বাইরে থেকে চলে আসা কোনো বিষয় নয়, সেই নিজেদের মধ্যে থেকে রয়েছে, সেইটাকে আমরা এই চার দেয়ালের মধ্যে বন্দি করে ফেলছি কিনা সেটা আরো ভাবা দরকার। যে আমরা আমাদের সেই স্পেস, যেরকম ভাবে আমাদের দেশের সং বা আলকাপ বা আরো যে সমস্ত পরীক্ষণের সুযোগ রয়েছে, আমি মনে করি সেই জায়গাতেও নাট্যকারদের বা যারা নাটক নিয়ে ক্রিয়েটিভলি ভাবছেন তাদের ভাবা দরকার, এবং এক্ষেত্রেই ওই স্পেসের আইডিয়াটা কন্টেন্টের সাথে যুক্ত হয়ে যায়। এই পর্যন্ত যা কিছু বললাম তার যদি একটা সামারি করবার চেষ্টা করি, এবং আজকের আলোচনায় বারবার যে বিষয়টি উঠে আসছে যে নাটক সাহিত্যকে সাহিত্য না, এটা কি আগে সাহিত্য তারপরে নির্দেশকের হাতে পড়ে এটার অন্য ইন্টারপ্রিটেশন তৈরি হয় কিনা। কিন্তু আমি যখন যে কোনো একটি রচনাকর্ম পড়ি, তা তো আমি যখন পড়ি তখন আমি আমার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা তাই আমি নেই। আমার সাথে আব্দুল সেলিমের বা আতাউর রহমানের বা রাবীন্দ্র মজুমদারের ব্যাখ্যা আলাদা হতেই পারে। আমি যখন পড়ি, পাঠ যখন করি, তখনও একজন মানে পাঠক হিসেবে আমি তো আমার মতো করে ওটাকে ব্যাখ্যা করি। সে একইভাবে নির্দেশকের হাতে পড়লে সেটা অন্যরকম হতেই পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এই ভাবনাটার পেছনে একটা গুরু ভাবনা আছে। সে ভাবনাটা হচ্ছে যে আসলে যিনি নাটকটি লিখছেন এবং যিনি নির্দেশনা দিচ্ছেন তারা দুজন আলাদা মানুষ। এখন সেটা নাও হতে পারে। এত রকম ভাবে আজ এখন থিয়েটার হচ্ছে, পারফরমেন্স হচ্ছে, যে আসলে এই যে বিভাজন, একজন নাটক লিখেন যিনি, তার সাথে যে নির্দেশনা দেন, তার এই যে বিভাজনের রেখাটি রয়েছে, এটা হয়তো সব ক্ষেত্রে একই রকম তফাতের নয়। আমার কাছে যেটা মনে হয়, এরও অনেক সুযোগ আছে এর ভেতরে নানান রকমটা ভেবে দেখবার এবং করবার। আর শেষ করতে চাইছি, কারণ আমি জানি সময়ের স্বল্পতা রয়েছে এবং আমি নিজেও খুবই উদগ্রীব সৈয়দ শামসুল হক এবং সৈয়দ জামিল আহমেদের কথা শুনতে। দুজনের নামের আগেই খুব আগে প্রথম নামটি খুবই একই রকম, এবং সেটা কিছুটা মনেও করি। শেষ যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আরেক এই প্রসঙ্গটিও এসেছে, নাটকে নারী কিভাবে উপস্থাপিত হচ্ছেন। আমরা যারা নাটক লিখি তাদের নিশ্চিতভাবেই একটি লিঙ্গ পরিচয় থাকে। এখন সেই লিঙ্গ পরিচয়টি যখন নাটক যিনি লিখছেন, তার যখন লিঙ্গ পরিচয়টি দিয়ে তাকে পরিচয় করে দিতে হয়, সেটা খুব দুঃখজনক বলে বোধ করি। কারণ নবনীতা দেবসেন বা মহাশ্বেতা দেবীকে নিশ্চয়ই কেউ নারী কথা সাহিত্যিক বলেন না। সুতরাং যখন একজন নাট্যকারকে বা একজন নির্দেশককে তার নারী পরিচয়ে পরিচিত হতে হয়, উনি নারী নির্দেশক, উনি নারী কথা নাট্যকার, সেটা খুব দুঃখজনক আমার কাছে মনে হয়। অনেকটা মহিলা কবি মতো ব্যাপার, সেটা তো আমরা কেউ এখন আর বোধ হয় করি না বা করতে চাইও না। যিনি লেখেন, যিনি পড়েন, তিনি তো তার নিজের মগজ দিয়ে, মেধা দিয়ে লেখেন এবং পড়েন। মগজ বা মেধার তো নারী পুরুষ হয় না। তো সেই কথাটুকু বলে আমি আশা করব যে আমরা যারা আজকে এখানে, যদিও উপস্থিতি খুব বেশি নয়, তারপরে যারা আছি তারা নিশ্চয়ই সাহিত্যে নাটকের ভূমিকা নিয়ে ভাবছি দেখি আছি, এবং আমরা এই আলোচনাটাকে যদি আরেকটু ইনফর্মাল এবং আরেকটু ইন্টারাক্টিভ করতে পারতাম তাহলে বোধহয় আরো বেশি ভালো হতো। এবং এক্ষেত্রে আমি আনোয়ারা আপার সাথে একমত যে আসলে প্রশ্ন উত্তর হলেই বোধহয় বেশি আরো ব্যাপারটা উপভোগ্য হতো। সবাইকে অনেক ধন্যবাদ। আমার এই ক্ষুদ্র জ্ঞানে যা বললাম তাতে যে দোষ ত্রুটি থাকে মাফ করবেন। ধন্যবাদ। সকল ক্ষেত্রে যার সহজ বিচরণ, সেই সব্যসাচী লেখক যিনি আমাদের মঞ্চকে তার নাটক দিয়ে অনেক সমৃদ্ধ করেছেন এবং তার প্রায় প্রতিটি লেখা নাটকই অভিনীত। সৈয়দ শামসুল হক। অধিকার করে আমি শুনব। আমি শুনতে শুনতে যেরকম দু চারটে কথা মনে হয়েছে সেরকম আমি শুধু মন্তব্য করব। এটা কোনো বিস্তৃত কোনো বক্তব্য নয়।
প্রথমেই বলি যে আজকে এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে নাটক বিষয়ে যে আহ, অধিবেশনটা হচ্ছে, এই অধিবেশনটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে মানে উপস্থিতির দিক থেকে যে আন্তর্জাতিক যে বিশ্ব নাট্য সংস্থা ITI, তার গ্লোবাল প্রেসিডেন্ট আমাদের রামেন্দ্র মজুমদার মঞ্চে রয়েছেন এবং তার ডিরেক্টর জেনারেল এবং রয়েছেন এখানে টোবিয়াস বিয়ানকনে রয়েছেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ। সাধারণত এরকম উপস্থিতি একটি সম্মেলনে যাকে মানে চলতি কথায় বলে সহসা পাওয়া যায় না। এটা করছি। আর মামুনুর রশিদ ওই রয়েছেন তো? না, চলে যায়নি, যেমনটা চলে যাওয়ার বলছিলেন। হ্যাঁ, আছেন। আমাকে ওই বাংলা একাডেমির পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত সূত্রে দুটো কথা বলেছেন, তো আমার মনে হয় সেটা একটু পরিষ্কার করা দরকার। একটি কথা বলেছেন যে নাট্য সাহিত্যে পুরস্কার বাংলা একাডেমি এবারও কেউ পাননি। আরেকটি হচ্ছে যে এই হলটি, যেটা নেতারাও বললেন যে কম ভাড়ায় বা ভাড়াটাকে ইয়ে করে নাটকের জন্য খুলে দেওয়া যায় কিনা, আমি এইটার কথা বলি না। এটা একজন মানে দীর্ঘকাল সাহিত্য শুনে থেকে বলি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা নিজস্ব প্রয়োজনে মিলনায়তন টাকে করা হয় এবং এখানে এটা নাটকের জন্য, কিন্তু নাটক অভিনীত হতে পারে, কিন্তু নাটকের জন্যই যেটাকে খুলে দিতে হবে এবং ভাড়া কমাতে হবে, এই প্রস্তাবটা করাটা বোধ হয় একটু আমার বিবেচনায় অসঙ্গত। এটাকে বরঞ্চ ছেড়ে দিয়ে আমরা নতুন সমস্ত মিলনায়তন আবিষ্কার করি। যেমন এই বাংলাদেশে 72 সালে মহিলা সমিতির মিলনায়তনকে আবিষ্কার করা হয়েছেন। সাম অফ দ্য বেস্ট প্লেস আমাদের সাহিত্যে যেগুলো এখন ক্লাসিকে পরিণত হয়েছে, সেগুলো ওই আবিষ্কৃত রঙ্গমঞ্চের স্পেসে হয়েছে। আর ওই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের ব্যাপারে বলি, যেটা একটা খুব মানে যতটা পারা গেছে নিশ্চিত এবং সম্পূর্ণ প্রভাবমুক্ত একটি কাঠামোর ভেতরে এই পুরস্কারগুলো মানে ঘোষিত হয়, দেওয়া হয়। এবং এবছরে বা গত 10 বছরে যদি নাট্য সাহিত্যে কেউ না পেয়ে থাকে, সেটা আমার মনে হয় যে বোধহয় একটা বিবেচনা প্রসূত। যদিও আমি জানি যে পাবার মতো দু একজনা আছেন। এটা বলে আমি এটা বলি যে এ সম্পর্কে ক্ষোভ প্রকাশ করা যেতে পারে, তবে এটা সমালোচনা না হয় ভালো। কারণ এখানে প্রতিটি পুরস্কার অন্তত আমি এটুকু বলতে পারি যে আমাদের বর্তমান মহাপরিচালক জনাব শামসুজ্জামান খানের নেতৃত্বে এবং পর্যালোচনা করে বলতে হয় যে পরিচালনা পর্ষদ এবং যারা মনোনয়ন দেন এবং শেষ পর্যন্ত বিচার করেন, তাদের বিচারের প্রতি আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধাশীল এবং আমি মনে করি যে যদি না পান, আগামী বছরে নিশ্চয়ই কেউ না কেউ আবার পাওয়ার জন্য বিবেচিত হবেন। দু চারটে নাম উঠে এসছে, আমার কাছে বলা হয়েছে বাইরে। আমি জানি যে তাদের অন্তত দু একজন পাওয়ার যোগ্য, এইটুকু আমি বলতে পারি। আর অশোকবাবুর কথা বলে এসছে যে এই চিত্রনাট্য পড়ানো হয়, সাহিত্য হিসেবে পড়ানো হয়। জাপানে আকিরা কুরোসাওয়ার চিত্রনাট্য পড়ানো হয়। আর রোমে সিজার জাভাতানের চিত্রনাট্য পড়া হয়, যিনি ভিটোরিও ডি সিকার, বাইসিকল থিভ এবং অন্যান্য ছবির চিত্রনাট্য লিখেছেন। সাহিত্য হিসেবে পড়া হয় এবং একটা মানে লক্ষ্য করা গেছে যে সিনেমার চিত্রনাট্যগুলোকেও সাহিত্য হিসেবে বিবেচনা করা যায় কিনা, কিংবা যারা ছবিটা করছেন তারা পরবর্তীকালে স্ক্রিপ্টটাকে এমনভাবে দাঁড় করাতে পারেন কিনা যেটা সাহিত্য হিসেবে বিবেচিত হতে পারে। সেই রকম একটা চিন্তাভাবনা বেশ কিছুদিন ধরে চলেছে। এমনকি আমেরিকাতে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে টেলিভিশনের স্ক্রিপ্ট সাহিত্য হিসেবে পড়ানো হয়। যেমন অন্তত একটা নাটকের কথা বলতে পারি, প্যাডি চ্যাপস্কির দ্য ব্যাচেলার পার্টি। এটাকে একটা গুরুত্বপূর্ণ সাহিত্য কর্ম হিসেবে পড়ানো হয়। আর সাহিত্য কিনা
নাটক তো নাটক তখনই নাটক যখন ত্রিমুখী লেখক যারা পাণ্ডুলিপিটি পড়া যায় এবং রস উপভোগ করা যায়, পরিপূর্ণভাবে কল্পনার বিস্তার ঘটাতে পারেন পাঠক, সেটাকে বোধহয় সাহিত্য হিসেবে গ্রহণ করা যেতে পারে। এবং সেই বিবেচনায় নাটক সাহিত্য হিসেবে বিবেচিত হয়েছে সে বহু বহু দিন থেকে। এবং আমাদের সৌভাগ্য যে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথের মতো ব্যক্তি নাট্য রচয়িতা হিসেবে যুক্ত হতে আমাদের মনে প্রশ্নই বলতে চাই, সেটা হচ্ছে যে নাটক সাহিত্য কিনা এই প্রশ্নটি খুবই অবান্তর প্রশ্ন। নাটক হচ্ছে এমন একটি জায়গা যেটি একদল জীবন্ত মানুষ করছে, একদল জীবন্ত মানুষ দেখছে, এবং এই দুইয়ের ভেতরে এমন একটা অগ্নি প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ চলে যে সমস্ত অসত্য পুড়ে যায়। এখানে মিথ্যে কথা বলা যায় না, এখানে বাজে কথা বলা যায় না, জীবন বিরোধী কথা বলা যায় না, দেশ বিরোধী, মানবতা বিরোধী কথা বলা যায় না নাটকে। যার জন্যে আমরা দেখি বাংলাদেশের কনটেক্সটে যে সব ক্ষেত্রে দেশ বিরোধী এবং রাজাকারদের দাপট একমাত্র রঙ্গমঞ্চে নেই, একেবারেই নেই, ধারে কাছে আসতে পারেনি। তার কারণটা হচ্ছে এই জীবন্ত মানুষের সঙ্গে জীবন্ত মানুষের সংযোগ, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নাটকের ব্যাপারে। এবং এই সংযোগকে ব্যবহার করে আমরা এই প্রবন্ধে রামেন্দ্র খুব মোটা দাগে যে ছবিটি আমাদের সামনে তুলে ধরেছেন, প্লে রাইটিং, লেখকেরা, নাট্যকারেরা বা নাটককারেরা এটা কে দেশ, মানুষ, সময়, এই কথাগুলো বলে চলেছেন। বাংলা নাটক সবসময় কয়েকটা ভূমিকায় ছিল, একটা হচ্ছে সমাজ সংস্কার, একটা হচ্ছে প্রতিবাদ, একটা হচ্ছে ভক্তি রসকে জাগিয়ে তোলা, আর কিছু উদ্দীপনামূলক। এই সবগুলোই আমরা করছি, সবগুলোই আমরা করছি বহুকাল বহুকাল ধরে করে এসেছি। এখন ঝোঁকটা হয়েছে যে আরো গভীরে যাবার, যেটা রবীন্দ্রনাথ থেকে শুরু হয়েছে বলে আমি মনে করি। যে মানুষের মনের ভেতরে, তার চিন্তার ভেতরে, তার অস্তিত্বের সম্পর্কে যে দৃষ্টিপাত, নাটক এটা রবীন্দ্রনাথ থেকে শুরু হয়েছে। এবং তারপরে এখন আমরা চেষ্টা করছি, এইটুকু বলতে পারি। আর একটা অবজারভেশন আতাউর করেছেন, আমি যেটা বলেছি যে পরাধীন জাতির নাটক হয় না। এই কথাটা আমার প্রথম মনে হয়েছে সৌম্যমিত্রের 50-এর দশকে যখন এখানে রক্তকরবী নিয়ে এসেছিলেন, সেইটা থেকে যে রবীন্দ্রনাথকেও অপেক্ষা করতে হয়েছে ভারতের স্বাধীনতার পরে সৌম্যমিত্রের মতো একজন নাট্যচন্দ্রের। এবং সেই সৌম্যমিত্রের হাতে রবীন্দ্রনাথের সত্যিকার অর্থে আবির্ভাব ঘটেছে একজন নাট্যকার হিসেবে। এবং বাংলাদেশের দিকেও যখন আমরা 72 সালের পরবর্তী 72 সাল থেকে নাট্যচর্চার দিকে তাকাই, তখনও এই বিশ্বাসটি, আমার এই সিদ্ধান্তটি আরও পাকা হয় যে পরাধীন জাতির নাটক হয় না, একটা স্বাধীন জাতিরই নাটক হতে পারে। এই কথা বলে আর দু একটি কথা বলা যেত, কিন্তু আমরা অপেক্ষা করছি পরবর্তী একটি সুন্দর উপস্থাপনার জন্য। আমি মনে করি যে আমি এখানে শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, জয় হোক আপনাদের। আরো বলা ভালো যে সৈয়দ শামসুল হক সব লিখিটিকে নাটকের সংসারে অনেক পরে প্রবেশ করেছেন, কারণ ওর জন্য দীর্ঘ প্রস্তুতি লাগে। রবীন্দ্রনাথকে তাই করতে হয়েছে, কোনো লেখাবোধ রবীন্দ্রনাথ এত পরিবর্তন করেনি। 11 বার রক্তকরবী পরিবর্তন করে 12 বার যেটা মঞ্চে আমরা এনেছি অচলায়তন। কাজে নাটক সাহিত্য নয় মানে কি সবচেয়ে দুরূহ সাহিত্য, সেটা নিশ্চিতভাবে দুরূহ সাহিত্য। তো যাই হোক, আমি আর এটা পরে সুযোগ হয়তো পাবো কখনো বলার, আর আমার তো আছি, আমাকে তো নামাতে পারবে না কেউ। আচ্ছা, এখন আমরা প্রফেসর জামিল আহমেদ, যিনি বাংলাদেশের একজন বিখ্যাত নাট্য নির্দেশক, খুব নামকরা নাটকের নির্দেশনা দিয়েছেন এবং অধ্যাপক হিসাবে অত্যন্ত কীর্তিমান, তার একটি আমরা উপস্থাপনা দেখব যার নাম হলো ফ্রম ড্রামেটিক
text to performance text. জামিল আহমেদ, আমরা কি নিচে নেমে যাব? না, Script, music, score, or dance narration that exists prior to being staged needs to be distinguished from performance text. That is, everything that takes place on stage that a spectator experiences. From the movements and verbal signs in the soundscape to the light. Playwriting in contemporary theatre in Bangladesh is seeking a new horizon by moving away from the dramatic text to the verbal text of the soundscape Kasing Chaka, staged in 2006, and then draw 4 examples of what it is to be in the present whilst being alert of the presence of other kinds of time. In this case, the time of War of Liberation in 1971 as expounded in Yuddha Puran, staged in 2013, the time of language movement from 1947 to 1954 in Chandrabindu, staged in produced in 1993, the time of Buddhist monarchs from the 8th to the 12th century CE in Shompur Kothon, and the time of 450 BCE in Wadi Wadishur, both produced in 2014. Now, I think the move from the dramatic to the verbal signs in the performance text was initiated by Salim Al-Din in 1991 when he composed Chaka, the wheel. Following Rabindranath, but perhaps not quite along the grain of his theorized praxis, Salim Al-Din, 1949 to 2008, sought a new horizon in post-independence Bangladesh theatre by recovering the epic struggle of the rural population, etched in terms of distinct cultural roots of the people of Bangladesh. Structured less in terms of a Marxist teleology of class struggle and more of a magical realism embedded in mysticism, Al-Din's plays from the middle and the late periods, such as Chaka, the wheel, Jobite Kondarmon, the heart of the youthful maiden, and Nimojjan, the submersion, abundant dramatic conflict, dialogue, and even linear cause-to-effect relationship and the development of the performance of a Hindi translation of Chaka, which literally had the auditorium, literally overturned the Abhimant Theatre auditorium by having the spectators sit on stage. He contextualized into a performance that evoked the contemporary human condition of anonymous deaths all over the world. The performance unfolded in a presentational mode to show an ox cart driver along with an old man and a youth embark on a journey to deliver a corpse of an anonymous man. One never learns who the dead person is or where he or how he died, although the corpse is a central character of the play, around which the action is woven. As the living trio travel with the dead through rural landscape, each small detail emerges with compelling clarity, melting in phantasmal memories and fragments of the three, engulfing them with a touch of the uncanny. The trio begins to touch the dead person they are carrying, in a manner that defies the real. Driven from place to place, the driver and his 2 companions bury the dead on a dry riverbed. By that time, the dead has already arisen in each of them. Thus, burying and refusing to bury the dead, the 3 continue for their destinations. Now, quite independent of Salim Al-Din, Ashish Khondokar began to carve out a bold new performance domain in 1991 by a mode that he called Poribesh Theatre, which literally would translate as environmental theatre, but was significantly different from Sheikhness environmental theatre in many aspects. Perhaps best described by another angst-driven Atwa Arto, Ashish Khondokar was not in any way staking a claim that the events of the play were happening in the real world and real time. Know that traditional distinctions between art and life no longer function at the root of aesthetics, as Shekner and others have argued for environmental performance. Although Ashish Khondokar chose to devise his performances in found environments that inspired him. By means of 17 performances devised from 1991 to 1994, some of which performances, such as Karkhana, the factory, staged at TSC, Dhaka, 1991, Muhammad Amin at Fine Arts Institute, Dhaka, 1991, and Chandrabindu, the Dotted Moon, Bangla Academy in 1993, remain memorably etched in the minds of many spectators who attended these.
Now, there are no images left of Chandrabindu. I asked Ashish himself personally, but none are available. So the only thing that I have is the memory engraved in this space right on its walls, arches and doorways, porticos, arcaded verandas, balustrated railings, or perhaps haunted by what Michael Chekhov would recognize as objective atmosphere of the edifice and the creative imagination of the performance maker, almost to the point of being seized by a delirium like the plague, as Arthur would say.